মা, ও মা, সামনে তো বর্ষাকাল আসছে, আমাদের তো একটা ভালো বাড়ি নেই। বৃষ্টি আসলেই তো আমাদের বাড়িটা ভেঙে যাবে, আর আমরাও বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে, আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা। ও মা, বলো না মা। হ্যাঁ মা, তোরা চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কোথাও কিছু কাঠ পাই কিনা। আর শোন টুনটুন, বোনকে নিয়ে কোথাও যাস না কেমন, আর সাবধানে থাকিস তোরা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পায় সখী পায়রা, মিষ্টি টিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। সখী দিদি, মিষ্টি টিয়ে দিদি, সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করেই বানাচ্ছেন, আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হে উপরওয়ালা, এখন আমি কি করব? কি করে আমার ছানাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করব? টুনি এসব বলে জঙ্গলের চারদিকে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাঠ খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎই কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে সেখানে যায়। এই তো, এখানে কিছু কাঠ পেয়েছি, আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই, আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসা বানাবো। টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাক চলে আসে। কি ব্যাপার রে টুনি, এই কাঠগুলো কোথায় পেলি? আসলে এই কাঠগুলো আমি এখানেই পেয়েছি, আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, তো সামনেই তো বর্ষাকাল আসছে, তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে আমি একটা মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছো? না না, এই কাঠগুলো তুই নিতে পারবি না টুনি। এই কাঠগুলো আমি নিয়ে যাব, আর আমার বাসাটা ভেঙে আমি এগুলো দিয়ে আমার বাড়িটা মজবুত করব, বুঝেছিস? না কালু দাদা, তুমি এমন করো না, এই কাঠগুলো আমাকেই দিয়ে দাও। আমি যদি বাড়ি না বানাতে পারি তবে আমার ছানাগুলো বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা। বলেছি না, কাঠগুলো আমি নেব, আর মানে আমিই নিব, বুঝেছিস? তারপর কালু কাক টুনির কাছ থেকে কাঠগুলো জোর করে নিয়ে চলে যায়, আর টুনি কিছুই বলতে পারে না, মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি খালি হাতে ফিরলে যে, কাঠ খুঁজে পাওনি? না রে মা, অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম তা ওই শয়তান কালু দাদা এসে আমার থেকে জোর করে কাঠগুলো ছিনিয়ে নিয়ে গেল রে। তাহলে আমাদের এখন কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল ঠিক তখনই অনেক জোরে বাতাস শুরু হয়, আকাশ পুরো অন্ধকার হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় ওঠে, অনেক জোরে বৃষ্টিপাত হয়, আর টুনির বাড়িটাও ভেঙে যায়। কি মা, আমরা তো ভিজে যাচ্ছি, আমার খুব ভয় করছে মা। তোরা ভয় পাস না আমার সোনা, আমি তো আছি। টুনটুন, টুকি, তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা, তাহলে তোরা ভিজে যাবি না। তারপর টুনটুন আর টুকি তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়িটাও তো ভেঙে গেছে, তাহলে আমরা এখন কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না রে মা, আমি তো আছি, দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা করবো রে মা। এই গাছের ডালে বসে থাক কেমন, আমি তোদের উল্লু পেঁচা দাদুর কাছ থেকে একটু আসি, দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি সাহায্যের জন্য উল্লু পেঁচার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলা তৈরি বাড়ি? আচ্ছা, কমলা তো খাওয়া ফল, কমলা দিয়ে আবার বাড়ি হয় নাকি? উল্লু পেঁচা বাবা, ও উল্লু পেঁচা বাবা, বাড়িতে আছো গো? টুনির চিৎকার শুনে ঘর থেকে উল্লু পেঁচা বেরিয়ে আসে। আরে টুনিমা, তুমি তা কি মনে করে এলে আমার বাড়িতে? আসলে বাবা, কাল ঝড় বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে, আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজে গেছে, আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় আমি সহ আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে মারা যাব। তাই আপনার কাছে এলাম বাবা সাহায্যের জন্য। আর এসে তো দেখি আপনি কি সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন। তা বলছি বাবা, আপনি যদি একটু দয়া করে বলতেন কিভাবে এই কমলা ফলের বাড়ি বানানো যায়, তাহলে আমিও না আপনার মতো ফলের বাড়ি বানাতাম। আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার যে একটা বাড়ির বড্ড প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লু পেঁচার অনেক মায়া হয়, আর সে টুনিকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন এক পাখি রানীর উপকার করেছিলাম, আর তিনি খুশি হয়ে একটা ঔষধ দিয়েছিল।
আর বলেছিল এই ঔষধ যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই গাছের যে কোনো একটি ফল অনেক বড় হয়ে যাবে আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হবে। তারপর উল্লু পেঁচা টুনিকে সেই ঔষধ দেয় আর টুনি উল্লু পেঁচাকে ধন্যবাদ জানিয়ে ঔষধটা নিয়ে তার ছানার কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার হাতে ওটা কি মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে রে মা। আর এর সাহায্যে যে আমরা একটা ফলের বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে কি ফলের বাড়ি বানানো যায় নাকি মা? এরপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায় আর আপেল গাছের গোড়ায় সেই ঔষধটি দেয়। আর হঠাৎই ওই গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে আর এটা দেখে টুনি, টুকি, টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ওই আপেলটি একটি বাড়িতে পরিণত হয় আর এসব দেখে তারা অনেক খুশি হয়। কি মা, এত বড় আপেলের বাড়ি? সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা, কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর টুনি তার ছানাদের নিয়ে সেই আপেলের বাড়িতে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর একদিন হঠাৎই অনেক ঝড় বৃষ্টি ওঠে আর প্রচুর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, এত সুন্দর ফলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কিভাবে এই ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে সুখী পায়রা, মিষ্টি টিয়ে, কালু কাক তিনজনই উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা মিষ্টি টিয়েকে আর সুখী পায়রাকে ঔষধটা দিলেও কালু কাককে ঔষধ দেয় না। শোন কালু, তোকে আমি এই ঔষধটা দেব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছ থেকে কাঠ কেড়ে নিয়েছিলি, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। এরপর সুখী পায়রা আর মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায় আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়। আর তারপর থেকে টুনি, সুখী পায়রা, মিষ্টি দিয়ে সেই ফলের বাড়িতে অনেক আরামে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পেরে ঝড় বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, তাই তো আজ আমার কোনো বাড়ি নেই। সীতাপুর গ্রামের পাশে একটি বড় বন ছিল, আর সেই বনে বাস করত বিভিন্ন ধরনের পাখি। কিন্তু বর্তমানে বনের পাখিরা ভীষণ কষ্টে জীবনযাপন করছে, কেননা ওই বনে যে অনাবৃষ্টি দেখা দিয়েছে, সেখানে খরাও দেখা দিয়েছে। বনের পাশে নদী, নালা, খাল, বিল, কোথাও কোনো জল ছিল না, সবকিছু শুকিয়ে গেছে। বনের এমন করুণ দশা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। কি গো সুখী দিদি, জল পেলে কোথাও? না রে টুনি, এই ঠাটা পড়া রোদের মধ্যে সেই কখন থেকে কলসি নিয়ে ঘুরছি, কিন্তু কোথাও এক মুঠো জল পেলাম না রে। জলের পিপাসায় যে প্রাণটা যায় যায় অবস্থা। আমারও তো একই অবস্থা দিদি, রান্না করব, ঘরে এক ফোঁটা জলও নেই। এখন কি হবে বলো তো দিদি, আমরা জল কোথায় পাবো? বনে অনাবৃষ্টির কারণে যে খরা দেখা দিয়েছে, নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। তাহলে কি আমরা জল না খেয়ে মারা যাব নাকি দিদি? হ্যাঁ রে, এইভাবে চলতে থাকলে তো বনের সব পশু পাখিরা জল না খেতে পেরে মারা যাবে রে টুনি। টুনি, চল আমরা বরং জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে রাজামশাইয়ের কাছে যাই, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। এ কথা বলে টুনি আর সখী পায়রা জঙ্গলের পাখিদের নিয়ে জঙ্গলের রাজা কালু কাকের কাছে যায় আর বনের এমন অবস্থার কথা তাকে জানায়। রাজা মশাই, আপনি কিছু একটা করুন, এই বনে পানির অভাবে যে আমরা সকলে অনেক কষ্টে আছি রাজা মশাই। হ্যাঁ রাজা মশাই, অনাবৃষ্টির কারণে যে আমরা জমিতে কোনো ফসলও ফলাতে পারছি না, যার জন্যে বনে খাদ্য আর জল সংকট দেখা দিয়েছে। আপনি কিছু একটা করুন জমিদার মশাই। হ্যাঁ রে মিঠু, আমি সবটা শুনেছি, আমি এসব নিয়ে তো বেশ চিন্তায় আছি, কিন্তু এখন আমি কি করব, কি করে এই বনের অনাবৃষ্টি দূর করব, কিছুই তো বুঝতে পারছি না আমি।
আচ্ছা জমিদার মশাই, আমরা যদি তান্ত্রিক বাবার কাছে যাই তাহলে কি উনি কোনো কিছু করে আমাদের এখানে বৃষ্টি আনতে পারে? তাই তো সুখী, তুই এটা একদম ঠিক বলেছিস। আমার একজন চেনা জানা তান্ত্রিক আছে, ওখানে গেলে হয়তো সাহায্য পাবো। সুখী আর মিঠু, তোরা তৈরি থাকিস, কাল সকালে তোদের নিয়ে আমি তান্ত্রিক বাবার কাছে যাব। এখন সবাই চিন্তা না করে যে যার বাড়ি ফিরে যাও। রাজা মশাইয়ের কথা শুনে যে যার বাড়িতে চলে যায়। এরপর পরের দিন সকালবেলা জমিদার কালু কাক, মিঠু তোতা আর সুখী পায়রা মিলে সেই তান্ত্রিক বাবার আশ্রমে যায়। আর তাদেরকে দেখে উল্লু পেঁচা তান্ত্রিক বলে, কে বাছা তোরা আমার এখানে কেন এসেছিস, বল আমাকে। আসলে বাবা, আমরা অনেক দূরের বন থেকে এসেছি আপনার কাছে সাহায্য চাইতে। আমরা অনেক বিপদে পড়েছি বাবা। কি বলছিস, বিপদ? তাড়াতাড়ি বলতো তোরা কি বিপদে পড়েছিস, আমি যতটা পারি সাহায্য করব। আসলে বাবা, আমাদের বনে খরা দেখা দিয়েছে। বনে নদী নালা খাল বিল সব শুকিয়ে গিয়েছে। জঙ্গলে কোথাও এক ফোঁটা জল নেই, যার কারণে আমরা পাখিরা না পারছি এক ফোঁটা জল খেতে আর না পারছি ফসল ফলাতে। আপনি দয়া করে আমাদের বনে বৃষ্টি আনার ব্যবস্থা করে দিন। কি বলছিস, তোদের বনে অনাবৃষ্টি দেখা দিয়েছে? কি বলছেন কি বাবা, তাহলে কি আমরা এই অনাবৃষ্টিতে মারা যাব? তবে হ্যাঁ, বৃষ্টি আনার মন্ত্র না জানলেও আমি সোনার চুরি আনার মন্ত্র জানি। তান্ত্রিকের মুখে চুরির বৃষ্টি হওয়ার কথা শুনে কালু কাক, সুখী ও তোতার মুখ লোভে চকচক করতে শুরু করে। তখন তারা বলতে থাকে, কি বলছেন কি বাবা, সোনার চুরির বৃষ্টি? ভালো তো, আপনি বৃষ্টি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনি যে সোনার চুরির বৃষ্টি আনতে পারেন, আপনি বরং সেই সোনার চুরির বৃষ্টি ঝরান। আমরা বরং এখান থেকে সোনার চুরি নিয়ে গিয়ে বিক্রি করব, আর সেসব টাকা দিয়ে আমাদের বনের পাখিদের জলের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। এ কথা বলে তান্ত্রিক তার ঝোলা থেকে একটি বাক্স বের করে, আর সেই বাক্স ছিল জাদুর চুরির বাক্স। তান্ত্রিক বাক্সটা খুলতেই শুরু হয়ে যায় চুরির কেরামতি। বাক্স থেকে চুরিটা খোলা মাত্রই চারিদিক থেকে সোনার চুরির বৃষ্টি হতে শুরু করে। এসব দেখে তো ওদের তিনজনের চোখ একেবারে কপালে উঠে যায়। আরে আরে, এসব আমি কি দেখছি? মিঠু দেখ দেখ, সোনার চুরির বৃষ্টি। হ্যাঁ জমিদার মশাই, এ তো দেখছি চুরির কেরামতি। আহা, এতগুলো সোনার চুরি। এসব কথা বলে কালু কাক, সুখী পায়রা আর তোতা মিলে সোনার চুরিগুলো কুড়িয়ে নেয় আর তাদের বনে ফিরে আসে। তোতা শোন, এসব সোনার চুরি দিয়ে বনের পাখিদের সাহায্য করে আমাদের কি লাভ বল? আমরা যে তিনজন কষ্ট করে তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, তাই আমরা এসব বিক্রি করে যা টাকা পাবো আমরা তিনজন ভাগাভাগি করে নেব। আর বনের সবাইকে বলবো ওই তান্ত্রিক আমাদের কোনো সাহায্য করেনি। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, আপনি একদম ঠিক বলেছেন, আমরা তো অনেক বড়লোক হয়ে যাব। এসব বলে তারা তিনজন সোনার চুরি বিক্রি করে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। অন্যদিকে বনের সবাইকে বলে যে তান্ত্রিক তাদের কোনো সাহায্যই করেনি। এভাবেই দিন কাটতে থাকে। বনের সব পাখিরা জলের সংকটে পড়ে মারা যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। জমিদার কালু কাক, সুখী পায়রা ও মিঠু তোতার যেন দিন দিন লোভ বাড়তেই থাকে। একদিন ওরা তিনজন একটা বুদ্ধি করে। শোন তোরা, কোনোভাবে যদি আমরা ওই তান্ত্রিকের সোনার চুরির বাক্সটা চুরি করতে পারি, তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাবো রে। পায়ের উপর পা তুলে আমরা সারা জীবন খেতে পারবো। চল, আমরা বরং ছলে বলে কৌশলে তান্ত্রিকের কাছ থেকে চুরির বাক্সটা চুরি করে আনবো। এরপর ওরা তিনজন আবারও তান্ত্রিকের কাছে যায় আর গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে। তান্ত্রিক বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আপনি যে আমাদের সোনার চুড়ি দিয়েছিলেন না, সব সোনার চুড়ি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তাই আপনার কাছে আবার এসেছি বাবা, আপনি আমাদের দয়া করে সাহায্য করুন। কালু কাকের এমন কান্নাকাটি আর অনুরোধ দেখে তান্ত্রিকের খুব মায়া হয়। তাই তান্ত্রিক আবারও সেই জাদুর বাক্সটা বের করে আনে। আর ঠিক তখনই কালু কাক চুরির বাক্সটা তান্ত্রিকের কাছ থেকে কেড়ে নেয়। মিঠু তোতা আর সুখী পায়রা তান্ত্রিককে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে ফেলে। কি রে বোকা তান্ত্রিক, আমাদের চালাকি তুই ধরতে পারলি না? আমরা তো তোর এই বাক্সটা নেওয়ার জন্যই মিথ্যে নাটক করছিলাম তোর সাথে। শয়তান পাখি, তোদের কোনো দিনও ভালো হবে না। আমি তোদের অভিশাপ দিচ্ছি,
তোরা তোদের লোভের শাস্তি ঠিক পাবি। ওরা তিনজন তান্ত্রিকের কোনো কথায় কান্না দিয়ে সেই বাক্সটা নিয়ে ফাঁকা জায়গায় যায় আর বাক্সটা খুলে কালু কাক বলে, এই জাদু চুড়ি, দেখা তো তোর কেরামতি, দে আমাদের সোনার চুড়ি দে। কই তাড়াতাড়ি বৃষ্টি ঝরা, সোনার চুড়ির বৃষ্টি ঝরা। কালু কাক যখন এসব বলছিল তখনই সোনার চুড়ি কথা বলে ওঠে, লোভী পাখি, তোদের খুব শখ তাই না? তবে দেখ এবার আমার কেরামতি। এই বলে চুড়ির বাক্স থেকে তীব্র আলোক রশ্মি বের হতে থাকে আর সাথে সাথে সোনার চুড়ির বদলে পাথরের বৃষ্টি শুরু হয় আর সেই পাথরে চাপা পড়ে লোভী কালু কাক, সুখী পায়রা আর মিঠু তোতার সেখানেই মৃত্যু হয় আর জাদুর চুড়ির বাক্স আবারও তান্ত্রিকের কাছে ফিরে যায়। আর ততক্ষণে তান্ত্রিক তার মন্ত্রশক্তির দ্বারা নিজেকে মুক্ত করে আর এর কিছুক্ষণ পরই টুনিদের বনে বৃষ্টি শুরু হয়ে যায় আর বনের সব পাখিরা বৃষ্টি পেয়ে ভীষণ খুশি ছিল। তো বন্ধুরা, কখনো লোভ করা উচিত নয়, কারণ লোভ সব সময় বিপদ ডেকে আনে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তাই আমাদের লোভ থেকে দূরে থাকা উচিত। নিঝুমপুর বনে এক ডানাকাটা টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ডানাকাটা টুনির সাথে তার শাশুড়ি মিনু বাস করত। মিনুটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানাকাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এ কারণে তোমাকে আমার ভালো লাগে না। একই তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা। মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না, একটা জানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা, কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। এ কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? বলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি।
না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা। আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা আজ সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না। তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল। আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে। টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে। এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে। আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই। মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো? মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়। আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, এরে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে। আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়। আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোরা তো পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়।
দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না। মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই। তোকে দেখে এসে 1 সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি? আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব।